সমর্থনে গণভোটের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জনাব নজরুল ইসলাম, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল 11 দলীয় নির্বাচনী পক্ষের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টলার ভাই ও বোনেরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আজকে সকাল থেকে শুরু করে এই অঞ্চলে আপনাদের সামনে এটি আমার পঞ্চমবার হাজির হওয়া। আমরা মহেশখালী থেকে শুরু করে এখানে এসে ঠেকেছি। দুটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের উপরে কিছু আমানত রেখে এখান থেকে আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাই। এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব। এর আধা ইঞ্চি মাটিও ইনশাআল্লাহ আমরা কাউকে দেব না। জুলাই যোদ্ধারা বলেছিল জীবন দিব, জুলাই দিব না। আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব, মাটি দেব না। কোনো আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করতে তারা সর্বদা প্রস্তুত। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালিউট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন? তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। সম্মানিত ভাইরা, আমরা তো সকলেই মজলুম ছিলাম টানা 15 বৎসর, আমরা আরেকটু বেশি। আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। লগি বইটার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতির এখানেই সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। তারা তাদের পাওনায় এক অংশ পেয়ে গেছে। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে। আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক? আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক? যদি তাই চান, তাহলে ফ্যাসিবাদী খাসলতের যারা এদেরকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। আফসোস, সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করল, শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হল, আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা জুগালো, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। আর সেই জায়গায় এক দল
চাঁদাবাজিতে ঝাঁপায়ে পড়ল। আমি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছি, দোহাই আল্লাহর, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না, মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন। এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল। এই দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে ফেলল। এরা বাংলাদেশকে কি দিবে? ওই 6 সালের 28 অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে, মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না। এখন তারা লেগেছেন আমাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে। এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা। তারা মা বোনদের গায়ে হাত দেয়, তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব, প্রথম তোমার মাকে সম্মান করো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা। আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের কথা। কালানাম বালহুম আদল্ল, এরা 4 পায়া জন্তুর মতো, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট। আমি কেন এর প্রতিবাদ করি? এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইল কে? ঠাকুর ঘরে কে রে? ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেইটাও আমরা আবিষ্কার করব ইনশাল্লাহ। এখন কার কথা বলবো? লাল ভাই সাহেবের কথা বলবো না কালো ভাই সাহেবের কথা বলবো? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন 2 বেয়াই পাশাপাশি, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। তাই একজন হঠাৎ করে ওই বাড়ির মালিক যে ডাক দিছে, লাল ভাই সাহেব একটু আসেন। তো লাল ভাই সাহেব আসে, বলে যে একটু শরিক হন। শরিক হয়েছে। এখন আরেক বেয়াই যিনি এসেছেন তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে তাকাই আছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। উনি আর খাই নাই। তো ওই পাড়াপড়শি লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলে, বেয়াই সাহেব কি হলো? আমার একজন লোককে ডেকে, এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। কই যে আপনি যখন তার লাল ভাই সাহেব বলে ডাকলেন, সে যখন এখানে আসলো, তার চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল ভাই সাহেব হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের হালত কি? এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল ভাই সাহেব হিসাবে উপস্থাপন করতে চায়। আমি মাফ করবেন, আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না, আমি খাসলত নিয়ে কথা বলছি। এই 2 দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল, চাঁদা দেয় নাই, মেরে ফেলছে। এরা আবার বড় গলায় কথা বলে। এরা যখন একসময় ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি হলের নাম নেব না, ওগুলা সব আমাদের কলিজার টুকরা মেয়ে, সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন, এখনো কি করে সব জানেন। আর আমার নামে চালায় দিছে, অসুবিধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাওয়াট কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়, আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের
নোংরা কথা তো দূরের কথা, এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই। আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। এখন বলবেন, এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন? এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা। মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন? জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি, সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী, এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরপরে নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে। যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন। না, জনজুয়ার এইভাবে আটকানো যাবে না। তাদের মাথা গরম হয়েছে। আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা 11 দল এখানেই তারা নিরাপদ। একথা তো আমার নয়, আমার মায়েদের। এখন মায়েরা এই কথা বলে কেন? এটা তাদের দোষ। যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই, জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই। এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবিলা করে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায় করে দিয়েছে। সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইও না। আমাদের মায়েদের গায়ে আগুন হাত দিচ্ছ, আগুন জ্বলে উঠবে। আগুন, এই আগুন কেউ নিভাতে পারবে না। অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না। ভয় ভীতি দেখিয়ে আমাদের গতি স্তব্ধ করতে পারবে না। আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না। আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে, আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা। এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই, দাবি জানায় নাই আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। কাজ করতে চাই, দেশ করতে চাই। আমরা কথা দিচ্ছি যুব সমাজ, আমরা ওই বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর, দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও, আমার দেশটা আমাকে গড়ে দাও। আমরা বাংলাদেশ নামের একটা উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে এই যুব সমাজকে বসিয়ে দিতে চাই। সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই। এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অতীতের কাসুন্নু টেনে এই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষ করে মা বোনদের জন্য তাদের গৃহে, চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদায় মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাআল্লাহ। মায়ের মর্যাদা দিব না, জান দিতে প্রস্তুত থাকব। প্রিয় দেশবাসী, আগামীর সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই।
আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল, কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের যেদিন মুক্তি আসবে, সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ। আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন। আপনারা তো সমুদ্র পারের মানুষ, আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান, ঢেউকে ভয় পান? এই ভয়কে যারা জয় করেছে 12 তারিখে তারা জয় করবে ইনশাআল্লাহ। 12 তারিখের দুটি বুট, কয়টা বুট? একটা বুট হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হা বুট। জুলাই আছে তো 26-এর ইলেকশন আছে। জুলাই যেখানে নাই, 26-এ কোনো নির্বাচন নাই। যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন? যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য। হ্যাঁ, ঠেলা খাইলে নাকি বাবাও ঠিক হয়। ঠেলার নাম বাবাজি আছে না? প্রথমে না আমরা মানি না, না ভোট। এখন দেখছে সারা দেশ ঐক্যজোট। হ্যাঁ, কিসের পক্ষে? হার পক্ষে। এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে, আচ্ছা আমরা জুলাইতে আমরা সংস্কারে হা ভোট দেব, গণভোটে হা ভোট দেব। আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাআল্লাহ। এই 12 তারিখ নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এরপরের ভোটটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য। 11টা দলের 11টা প্রতীক আছে। আমরা কোনো দলকে আমাদের পেটে হজম করি নাই। এটা একটা দলকে অপমান করার শামিল। আমার সাথে তুমি ঐক্য বেঁধেছ, আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও, এটা ওই দলটার প্রতি অপমান। আমরা এটা করি নাই। সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ। এখানকার 4টা আসন, খাগড়াছড়ির একটা আসন। এই 5টা আসন মেহরবানি করে চট্টলাবাসী আমাদেরকে উপহার দিন। আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে না, 18 কোটি মানুষকে উপহার দিন। আমরা 18 কোটি মানুষের কণ্ঠ। আমরা পুত্রহারা মায়ের কণ্ঠ, পুত্রহারা বাবার কণ্ঠ, স্বামীহারা স্ত্রীর কণ্ঠ, বাবাহারা এতিম সন্তানের কণ্ঠ, আয়নাগরে বন্দী হওয়া লোকগুলার কণ্ঠ, মায়ের ইজ্জত যারা হারিয়েছেন সেই মাদের কণ্ঠ আমরা। আমাদেরকে মেহরবানি করে আপনাদের ভোটগুলা দিন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব ইনশাআল্লাহ। চট্টলাবাসী, এখানে অনেক ব্যাপার আছে। এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে। অনেকেই আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী, কিন্তু কাজে এটা অন্য কিছু ফকফকা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। জনগণের বন্দর জনগণের হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা এই প্রতীকগুলোর পক্ষে থাকবেন। আমার একটা অনুরোধ, যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দেব তার পক্ষেই জাপায় পড়বেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল। প্রতীক যেটাই হোক, দল আমাদের একটা মনে করেই আমাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমার বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরাই বিজয়ী হব, 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। এবার আমি প্রথমেই চট্টগ্রাম 9 আসন, এই 9 আসনে একজন বিজ্ঞ চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার A.K.M. ফজলুল হককে সামনে আসার জন্য অনুরোধ করব। এখানে শক্ত করে ধরেন, এই জায়গায় শক্ত করে ধরেন, খুব শক্ত করে, জাতির বার নিতে হবে, খুব শক্ত করে একেবারে। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। কোন সে প্রতীক? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 10 আসন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। আলহামদুলিল্লাহ, চিনেন তারে? আলহামদুলিল্লাহ। কোন সে প্রতীক? আরো জুড়ে,
আরে কত আর লোকেরা দিবে, টায়ার্ড হয়ে গেছে। আরে ভাই জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতবে রে ভাই। মা বোনের, জনগণের, মজলুমানের জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে চট্টগ্রাম 11, ইনিও সাবেক কাউন্সিলর ছিলেন, এবার আরেক কাউন্সিলর শফিউল আলম। ধরো, শক্ত করে ধরো, মাশাআল্লাহ। প্রতীকটা চিনেন? কোন সে প্রতীক? জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে, জিতিয়ে আনবো। সকাল বিকাল সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 8। হ্যাঁ, আসো আসো আসো, ধরো। হ্যাঁ, জুবাইরুল হাসান আরিফ এনসিপি নেত্রীও আসছে, বলে যে আমিও একটু শক্তি যোগাই। আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। আরে ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আরো জুড়ে। 12 তারিখ সারাদিন জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বাংলাদেশের 258 নম্বর আসন, আর পরে মাত্র আছে 2টা। এই 2টার আগের আসনটা বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, তার হাতেও আমরা দাড়িপাল্লা তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সমতল এবং পাহাড়ের কোনো ব্যবধান রাখব না। সবাই আমাদের বাংলাদেশের মানুষ। যেমন ধর্মের ব্যবধান রাখব না, তেমনি পাহাড়ি আর সমতল বলে কোনো কথা থাকবে না। আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে দেশটাকে ভালোবাসবো, সবাই মিলে দেশ গড়বো ইনশাআল্লাহ। দাড়িপাল্লার পক্ষে আছেন ইনশাআল্লাহ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার রহমত বরকত দিয়ে ওনাকে সাকসেসফুল করেন। সবাইকে ধন্যবাদ। আসেন বিদায় বেলা আল্লাহ শুকরিয়া আদায় করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে স্লোগান দিয়ে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।